সরকার বোধহয় এগিয়ে আসে যদি তারা তাদের দলীয় সমর্থক সাংবাদিক হয় তাইলে। যেটি পত্রপত্রিকার খবরে দেখা যায় 266 জন সাংবাদিককে বিভিন্ন হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র রাজনীতিতে বিভক্ত, তারই প্রতিফলন এটা একটি। আলোচিত -2 ফর্মুলা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ, তারা এসবের কিছুর মধ্যে যুক্ত হয়ে পড়েছে, সংবাদপত্রের বাইরে যায়নি। যে সংখ্যালঘু গোষ্ঠীগুলো তাদের যে কাভারেজ মিডিয়াগুলো দেয়, সেটা কি আপনার মনে হয় তারা যতটুকু পাওয়া উচিত বা যেভাবে পাওয়া উচিত সেই কাভারেজ পায়? প্রত্যেক বৃহৎ ধনী গোষ্ঠী মনে করে আমার যদি একটা কাগজ না থাকে তাহলে আমার প্রোটেকশন কোথায়? কারণ এটা সত্য যে এক গ্রুপ আরেক বিরুদ্ধে লেখে। তো কিন্তু এই যে ফেক নিউজ, এইটা সামাল দেয়া, তারপর হচ্ছে এই ইনফ্লুয়েন্সারদের প্রভাব সামাল দেয়া, এইগুলো সামাল দিয়ে একটা ট্রেডিশনাল মিডিয়া কিভাবে টিকে থাকবে? না, ওইটাই যে আমাদের যুদ্ধ। মানে আমি প্রথম আলোর প্রসঙ্গে আরেকটা বিষয় আছে, সেটাতে আমি আসবো। তার আগে আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, সাংবাদিকদের সুরক্ষার কথা বলছি। মানে বাংলাদেশে আসলে সাংবাদিকদের সুরক্ষা কতটুকু? ধরুন কুড়িগ্রামে একজন সাংবাদিক, তার বিরুদ্ধে একটা মামলা হলো বা তার উপর হামলা হলো, কিংবা টেকনাফে একজনের উপর সেটা হলো, মানে তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে তারা যেই প্রতিষ্ঠানের সাংবাদিক, সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদেরকে সহায়তা করছে, সুরক্ষা দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সিস্টেমে মানে সাংবাদিকদের সংগঠন আছে কিংবা সরকারি একটা স্ট্রাকচার আছে, মানে সেইখানে আসলে সাংবাদিকদের উপর হামলা বারবার আমরা দেখছি, কিন্তু সেই জায়গায় সুরক্ষার জায়গাটা কোথায় আসলে, কোন পর্যায়ে? সুরক্ষার জায়গা সরকারের উপরে আমি দায় না দিয়ে এটা প্রতিষ্ঠানগুলোর উপরে প্রধান দায় দিতে চাই। আমরা প্রথম আলোর পক্ষ থেকে আমাদের যে কোনো সাংবাদিক যদি কোনো কারণে ভুল বা অন্য কোনো কারণে যদি হেনস্থার শিকার হয়, মামলার শিকার হয়, বিপদের সম্মুখীন হয় বা কোনো মামলা আসামি হয় বা জেলে যাওয়ার উপক্রম হয় বা জেলে গিয়ে থাকে, তাদেরকে সর্বাত্মক আইনি সহায়তা, আর্থিক সহায়তা ইত্যাদি আমরা করে থাকি। এই দায় আমাদের। এই দায়িত্ব আমরা নিয়ে থাকি পুরোপুরিভাবে। আর অন্য সংবাদপত্রে অন্য সাংবাদিকদের ক্ষেত্রে হলে অবশ্যই আমরা তার পক্ষে সোচ্চার ভূমিকা নেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি যদি আমাকে বলেন সরকারিভাবে সাধারণত এসব ক্ষেত্রে বিগত সরকার আমলে আমরা দেখি নাই যে সরকার এগিয়ে এসছে। সরকার বোধহয় এগিয়ে আসে বা তারা কল্যাণ তহবিল করে বা বিশেষ কিছু তহবিল ব্যবস্থাপনা করে যদি তারা তাদের দলীয় সমর্থক সাংবাদিক হয় তাইলে। অন্য দলের বা অন্য কোনো পত্রিকার সাংবাদিক হলে সেটা তারা করেন না, করতে চান না বা অপরাধ সেটা করেন না। এটা হলো আমাদের এখানকার অবস্থা। হুম, মানে আ সাংবাদিকদের উপর হামলা তো সব আমলেই আমরা দেখেছি, এবং আ মামলা দেয়া, নানাভাবে হচ্ছে তাদেরকে আ মানে ইন্টিমিডেট করা বিভিন্নভাবে, সেটা আমরা দেখেছি। মানে এটার কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি করা যায় না বা একটা সিস্টেম করা যায় না, যেইখানে একজন সাংবাদিক আক মানে তার উপর কোনো আক্রমণ হলেই কোনো একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে সেটার পক্ষে। সেটার জন্য সংবাদপত্রগুলো, যারা আপনারা সম্পাদকরা আছেন এবং সংগঠনগুলো, সবগুলো মিলে একটা, এবং অন্যান্য অর্গানাইজেশন মিলে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায়। আসলে আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন। যেটা আমি আবারও বলব সেই পুরনো কথাতে ফিরে গিয়ে আমাদের রাষ্ট্র, সমাজ, সংবাদপত্র সহ রাজনৈতিক বিভাজন, বিভক্তির বেড়াজালে আবদ্ধ। সেখানে সময়গতভাবে, যৌথভাবে কোনো ব্যবস্থা নেওয়া, কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা একটা উদ্যোগকে সমর্থন করেছিলাম। বিগত সরকার, অন্তর্বর্তী সরকার আমলে যে মিডিয়া কমিশন তৈরি হয়েছিল, তারা যে রিপোর্টটা দিয়েছিলেন, সেখানে শুধু মিডিয়া কমিশন গঠন না, সাংবাদিক সুরক্ষা বিষয়ক একটা আইন প্রয়োগ করার কথা তারা বলেছিলেন। সেটার আমরা পক্ষে ছিলাম, এখনো আছি। বিগত সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রীদের উপস্থিতিতে যে আলোচনা হয়েছে মিডিয়া কমিশনের ভবিষ্যৎ নিয়ে, সেখানে আমি বা আমরা এই সাংবাদিকদের সুরক্ষা আইনটিকে বিবেচনা করে এটাকে গ্রহণ করার পক্ষে আমরা বলেছি। অর্থাৎ আসলে এটা হতে পারে যদি সরকার উদ্যোগ নেয়। এর বাইরে অন্যদের উদ্যোগ নিলে এটা খুব কার্যকর হবে না। তো আমি আশা করি এখন পর্যন্ত যে অবস্থান বর্তমান সরকার এক্ষেত্রে হয়তো কিছু অগ্রগতি হবে বলে আমায় আমি মনে করি বা আমি আশা করতে চাই। হুম, মানে ২০২৪ সালের জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেক সাংবাদিকের উপর ঢালাওভাবে মামলা করা হয়েছে। এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে এখন মামলা চলছে, এবং জুলাই মানে যেমন
যেমন এবং সেগুলো হচ্ছে হত্যা মামলা আছে। যেমন বেশ কয়েকজনের নাম যেটি আমরা সবসময় পত্র-পত্রিকায় দেখি সেটি হচ্ছে শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ বহু সাংবাদিক। তারা দীর্ঘদিন কারাবন্দী এবং তাদের মানে কোনো মামলা হতেই পারে কিন্তু কোনো ট্রায়াল বিচার প্রক্রিয়া নেই। তারা এমনিই বন্দী। এবং আ মানে যেটি পত্র-পত্রিকার খবরে দেখা যাচ্ছে ২৬৬ জন সাংবাদিককে বিভিন্ন হত্যা মামলায় আসামি করা হয়েছে। তো মানে তাহলে কি মামলা আসলে কিভাবে চলছে? মানে মামলা কি তাহলে চলবে আইনের ভিত্তিতে নাকি পারসেপশন এর ভিত্তিতে? ওই যে আবার ওই কথাতে ফিরে যায়। আমাদের সমাজ, আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র রাজনীতিতে বিভক্ত। তারই প্রতিফলন এটা একটি। বিগত সরকার আমলে এটা তো আমরা বলতে পারি এক দল বা এক গোষ্ঠীর সাংবাদিক তারা সরাসরিভাবে সরকারের পক্ষ অবলম্বন করেছে এবং বিরোধী মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং এতে করে একটা পারসেপশনও তৈরি হয়ে গেছে যে তারা ঘটনাবলী বা সরকারের কার্যক্রমে অনুকূলে ভূমিকা পালন করেছে। সেটা দোষ সাংবাদিকদের স্বাধীনতা হতেই পারে। এখন আপনি কি বলব? একটা স্বৈরতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং জনগণ বিচ্ছিন্ন, জনগণ উপরে নিপীড়নকারী সরকার, তার পক্ষে অবস্থান নেওয়া, এটার একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। হুম, কিন্তু আমরা প্রথম আলো, টেলিস্টার, আমাদের সম্পাদক পরিষদ বা আমাদের সাংবাদিক মালিক সমিতি, তারা কিন্তু এদের বিচার, এদের শাস্তি, এদের কারাভোগ নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে এবং আমরা সম্প্রতি সম্পাদক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে কথাতে আমরা আলোচনা তুলেছি। এমনকি সম্পাদক পত্রিকা, বাংলাদেশের সংবাদপত্র মালিক সমিতি, নওয়াবের পক্ষ থেকেও একই রকম কথা আমরা তুলেছি। শেষ পর্যন্ত তিনি একটা তালিকা চেয়েছেন। ২৬৬ জনে বলছে এই তালিকা আমাদের পক্ষ থেকে তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল মাহফুজ আনামকে। মাহফুজ আনামের তালিকা করে সেটা তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেছেন বা তারা বলেছেন যে তারা এগুলি দেখবেন, খোঁজখবর নেবেন, দেখে কি করা যায় সেটা তারা আমাদেরকে বলবেন। তো আমাদের দিক থেকে কিন্তু এদের ব্যাপারে একটা বক্তব্য অবস্থান আছে। হুম। যে তাদেরগুলি বিবেচনা করা হোক। সকলেই অভিযুক্তকে অভিযুক্ত না, আর মার্ডার, হত্যা মামলা এটা তো কোনো কেউ তো এটা প্রমাণ করতে পারবে এটা সত্যও না, এটা কেউ গ্রহণও করেনি। কিন্তু ওই যে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে দিয়ে রাখা হয়েছে। সরকার এক্ষেত্রে আমার মনে হয় যে একটা ধীর গতির অবস্থান নিয়েছে। চলতে দিচ্ছে। সহসা কোনো সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না। বরং যেটা দুঃখজনক যে কয়েকজনকে আবার অন্য মানে মামলায়। মামলাতে, আইসিটি মামলাতে, সেটা তো আরেকটা দিক আরকি। ওই একটা তারা বলতে চাচ্ছে এভাবে তাদের ব্যাখ্যাটা যে সরাসরি কোনো অপরাধে যুক্ত না হলে তার অপরাধ সংগঠনের পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। হুম, সেজন্য তারা দায়ী কিনা আপনারা বলেন? এটা একটা বড় রকমের সাংবাদিকতা, আইন, নীতি বা রাজনীতি একটা প্রশ্নের সামনে এসে হাজির করেছেন তারা। কিন্তু আমরা মনে করি এই ধরনের মিথ্যা মামলা, এ ধরনের হত্যা মামলা, এ ধরনের মানে কি বলবো এটাকে? অবাস্তব, যার কোনো ভিত্তি নাই। এ ধরনের মামলা এটা টেকে না, টেকা যাবে না, সম্ভাবনা নাই। এটা কোনো সম্ভাবনা না, এটা টিকে থাকার কোনো মামলা, কোনো আইনেই এটা গ্রহণযোগ্য না। তো এটা গভর্নমেন্টের জন্যে এই মামলাগুলিকে ঝুলিয়ে রাখাটা কোনোভাবে এটা ভালো হচ্ছে না। তো আমরা যেটি দেখি যে বিভিন্ন অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ সম্বলিত বিভিন্ন ধনী ব্যবসায়ীরা তারা হচ্ছে বিভিন্ন আ সংবাদপত্রের মালিক এবং এটার কি সম্পাদকীয়তার যে নীতি সেইটার জায়গায় আসলে কতটা প্রভাব এখনো রাখে এবং আপনারা কিভাবে সেটি ডিল করেন? সত্য হলো এই দেখেন বাংলাদেশের ইতিহাসের সকল সংবাদপত্রের পেছনে কম বেশি বৃহৎ মানে আমি খারাপ অর্থে বলব না, ধনিকদের একটি অবস্থান আছে, ছিল, তারাই করেছে। আপনি বলতে পারেন যে ইত্তেফাক, মানিক মিয়া প্রতিষ্ঠিত করেছেন। যদি কেউ বলেন মৌলানা ভাসানী, মানিক মিয়া অবস্থাপন্ন, যদিও শুরুটা জীবনে তাই ছিল না। ইত্তেফাকই তাদের প্রধান একটি ব্যবসায়িক একটা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু অন্য দিক থেকে যদি আমরা দেখি যে অবজারভার বা পূর্বদেশ পত্রিকার মালিকানা যারা ছিলেন, তারা একটা প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন অর্থ সম্পদশালীর দিক থেকে। স্বাধীনতার পরে কিন্তু এই সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধির পেছনে ধনীদের ভূমিকা আছে। তাদের ব্যবসায়িক স্বার্থে, তাদের নিজেদেরকে রক্ষা করার স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে।
তারা কাগজ করে, ছোট বড় মাঝারি নানা রকম করে। এটা বাড়তে বাড়তে এটা এমন পর্যায়ে চলে গেছে যে প্রত্যেক বৃহৎ ধনী গোষ্ঠী মনে করে আমার যদি একটা কাগজ না থাকে তাহলে আমার প্রোটেকশন কোথায়। কারণ এটা সত্য যে এক গ্রুপ আরেক বিরুদ্ধে লেখে, আরেক গ্রুপ আরেক বিরুদ্ধে লেখে। তখন তারা মনে করে যে আমার যে সারা বছরের যে প্রচার কার্যের যে ব্যয় বা আমার মিডিয়া বাজেট বা আমার জন্য যে ব্যয়, সেটা দিয়ে তো আমি একটা পত্রিকা করতে পারি। পত্রিকা করলে আমাকে ভয় পাবে। তাহলে আমার বিরুদ্ধে লিখবে না, কারণ আমি তো আবার লিখতে পারবো। আমাদের কোম্পানির মালিকানা মিডিয়া স্টার লিমিটেড, তার একটা বড় অংশই ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানি হুম, মালিকানাধীন। আমাদের পত্রিকার শর্ত ছিল ৩টা। এক, একটি স্বাধীন নিরপেক্ষ কাগজ হবে। আচ্ছা, ২টাই যদি ধরি, স্বাধীন নিরপেক্ষ কাগজ হবে, পত্রিকাকে নিজের আয়ে চলতে হবে। হুম, হুম, ঠিক আছে? তো আমরা কোনোদিন আমাদের পত্রিকাতে ট্রান্সকম গ্রুপ অফ বিজনেসের অন্য পক্ষ বা কারো পক্ষে কোনো নিউজ করি নাই। তা করার জন্য কোনো কথাও আমরা দিই নাই, তারাও আমাদের কাছে এটা চায় নাই। যেজন্য আমাদের কাগজের জনপ্রিয়তা, যেজন্য আমাদের পাঠকপ্রিয়তা, যেজন্য আমাদের পাঠক প্রিন্ট, অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, ভিডিওতে আমাদের এই প্রভাব প্রতিপত্তি, এখন আমরা সবকিছু মিলিয়ে একটা আমরা পত্রিকার রাজনীতিকরণ সেটি কিভাবে হয়? মানে একটি তো হচ্ছে যে যদি মালিক পক্ষের একটা জায়গা আপনি বললেন। আরেকটি বিষয় হচ্ছে যে মানে মানে কখন সে বুঝতে পারে না যে রাজনৈতিকভাবে সে ব্যবহৃত হচ্ছে। অনেকেই এরকম অভিযোগ করে থাকেন যে মোটা দাগে মিডিয়া যারা ক্ষমতায় থাকেন তাদের এক ধরনের তুষ্ট করা থাকে এবং মানে প্রশ্ন করার চেয়ে তুষ্ট করার জায়গায় থাকে বা হচ্ছে খুব বেশি প্রশ্ন তোলে না, কম হ্যাঁ, তোলে, এটা আপনি ব্যালেন্স করে। বলতে পারেন। এটা বোধহয় বিশ্বের সকল দেশে কম বেশি এরকম অবস্থান হতে পারে সংবাদপত্রের ক্ষেত্রে। আমাদের দেশেও এটা আছে। তবে আমি আবারও বলব, প্রথম আলো তো প্রমাণ করে না যে তুষ্ট করার জন্য চেষ্টা করলে তো আমাদের খুব ভালো সময়ের সুযোগই ছিল। সেটা ২০০১-০৬ এর বিএনপি আমলে বা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে বা তার আগে যদি আমি আওয়ামী লীগ বিএনপি আমলে যাই, কখনোই তো আমাদের, আমি যে কথা আগে বলে গেলাম আপনাকে, যে সকল সরকার আমলে কি একতা হোক, কি ভোরের কাগজ হোক, কি প্রথম আলো হোক, আমরা সবসময় আক্রমণের শিকার হয়েছে। আমি, আমাদের সংবাদপত্র বা আমার সংবাদপত্র, আমার না, আমাদের সংবাদপত্র শিকার হয়েছে। তো আমাদের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য না বলে আমি এটা মনে করি। তবে হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃতভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়, পরিচালিত হয় বা নির্দেশিত হয়, হয়ে তারা এই কাজগুলি করে আসছে এবং আগামীতে এটা হবে। হুম। একটু আরেকটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় আ আলোচিত -2 ফর্মুলা এবং সেইখানে সেই ফর্মুলার প্রতি সহানুভূতিশীল ছিল প্রথম আলো। এরকম একটি আ মানে আলোচনা বা আলাপ বা অভিযোগ আছে আ বাজারে। তো সেইটা আপনি কিভাবে দেখেন? দেখেন, ২০০৭ সালে যে ঘটনাটা ঘটে, সেনাবাহিনীর, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ হয় এবং তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল ২০০৬ এবং ৭ এর শুরুর দিকটা যদি আপনি মনে করে থাকেন, আমি বলব বাংলাদেশের মানুষের কোনো অংশ বাদ ছিল না। বিএনপি, আওয়ামী লীগের ভেতরের নেতৃবৃন্দের একটি বড় অংশ সহ, যারা এই পরিবর্তন চায়নি, যারা সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থন করে নাই। এবং আওয়ামী লীগ তো সরাসরি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং তাদের যে অনুষ্ঠান, যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যুক্ত হয়েছে, হাজির থেকেছে এবং এটা প্রকাশ্য শেখ হাসিনা বলেছিলেন, এই সরকারের সকল কিছু, সকল পরিবর্তন, সকল ব্যবস্থা, নীতি আমরা অনুমোদন করব সংসদে। হুম, হুম। এটা ছিল রাজনীতির দরবার। হ্যাঁ, বিএনপি অবস্থান ভিন্ন ছিল, তারা অনুষ্ঠানে যায়নি, প্রকাশ্যে কোনো অবস্থানে যায়নি। কিন্তু দুটি দলের মধ্যে কিন্তু বিভক্ত হয়ে যায় এই সব বিষয়গুলিতে নিয়ে। তো তখন রাজনীতিক একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতা, বিভক্তি, চরম বিভক্তি এবং দেশের একটা অনিশ্চয়তা চরম জায়গা থেকে কিন্তু এই ধরনের পরিবর্তনের দিকে যে মানুষ চলে যায়। এবং মানুষের মধ্যেও তখন বিগত ২০ বছরের ঘটনার উত্থান পতনের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলি মানুষের মধ্যে এসছিল। সে অবস্থার মধ্যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ, তারা এসবের কিছুর মধ্যে যুক্ত হয়ে পড়েছিল। সমাজপথের বাইরে যায়নি। তবে ঠিক আপনি যে কথার আগে বলার চেষ্টা করছেন, সংবাদপত্রকে যেকোনো ধরনের অবস্থানের বাইরে গিয়ে নিজস্ব কোনো রাজনৈতিক বিবেচনার বাইরে থেকে এগুলিকে বিবেচনা করা উচিত। সেখানে কোনো সংবাদপত্র কোনো ক্ষেত্রে তার সে নির্দলীয় বা নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে
সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। আমাদের দেশে আমরা তো কেউ তো কখনো কোনো রাজনীতি বা সমাজের ঘটনাবলী বাইরে থাকতে পারেনি। তেমন একটা অবস্থা তৈরি হয়েছিল। আচ্ছা। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু গোষ্ঠীগুলো, আ সেটা ধর্মীয় হোক, সেটা সাংস্কৃতিক হোক, নৃতাত্ত্বিক হোক, মানে আমাদের তাদের যে কাভারেজ মিডিয়াগুলো দেয়, সেটা কি আপনার মনে হয় তারা যতটুকু পাওয়া উচিত বা যেভাবে পাওয়া উচিত সেই কাভারেজ পায় আমাদের মিডিয়াগুলোতে? মিডিয়া আমরা তো দেয়ার চেষ্টা করি, আনার চেষ্টা করি। এখন এখানে আমাদের বাংলাদেশের ইতিহাস আমরা দেখি সে ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে, বিশেষ করে আবার ৭১ সালের পর থেকে আ আমাদের বাংলাদেশের যে রাজনীতিতে যে একটা সাম্প্রদায়িক উত্থান, উগ্রবাদের উত্থানের মধ্য দিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর, বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হামলা কোনো আমলে কিন্তু কমে নাই। কম বেশি এটা হয়েছে। তারপরে বৌদ্ধদের উপরেও এটা বিগত সরকার আমলেই কিন্তু এসব ঘটনা দেখা গেছে। বিগত সরকার আমলে, মানে আওয়ামী লীগ সরকার আমলে হিন্দু সংখ্যালঘিষ্ঠ বা বৌদ্ধ গোষ্ঠীর উপরে হামলা নির্যাতন হয়নি বা সংখ্যা কম, সেটা কিন্তু ঠিক না। তো এইটার ব্যাপারে আমাদের দেশের সমাজের মধ্যে একটা বিভক্তি রয়েছে, উগ্রবাদের প্রভাব রয়েছে, ধর্মীয় গোষ্ঠীর প্রভাব রয়েছে। এমনকি আমি বলব যে আওয়ামী লীগের দলের ভেতরে, এমনকি বিএনপি দলের ভেতরেও এ ধরনের চিন্তা ভাবনার লোক ছিল বা আছে এখন। এই সবকিছু মিলে পরিবেশটা তৈরি হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন, আরো উদ্যোগী হওয়া দরকার। পত্রিকার যদি মানে বাজারের কথা বলি, মানে বাজারটা এখন কি অবস্থা বাংলাদেশে? যেমন 'প্রথম আলো' এখন কতগুলো প্রিন্টেড কপি ছাপায়। আমি আপনাকে আমাদের একটু আগেই বলছিলাম যে আমাদের একটা সংখ্যা, এটা সর্বত্র সারা গ্লোবাল সিনারিও, সারা বিশ্বের চিত্র, ছাপা কাগজের পাঠক কমে যাচ্ছে হুম, এবং অনলাইন বাড়ছে, সোশ্যাল মিডিয়া বাড়ছে, ভিডিও বাড়ছে। ছাপা কাগজে কমছে, আবার অনলাইনের পাঠকও আগের তুলনায় কমছে, বরং বেশি বাড়ছে সোশ্যাল মিডিয়া, ভিডিওতে। হুম। তো আমাদের এই যাত্রার পথে আমরা প্রিন্টটাকে রক্ষা করার চেষ্টা করছি, অনলাইনটাকে আরও জোরদার করার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়াতে আছি এবং ভিডিওটাকে আমরা জোর দিচ্ছি। ভিডিওতে আমরা একটু পিছিয়ে ছিলাম, কারণ সেই আওয়ামী লীগ আমলে আমরা ভিডিওতে যাইনি, চিন্তা করে যে কিছু দেখালে, কিছু বললে, হাজির করলে আমাদের বিপদ হতে পারে। এদিক থেকে ওই সময়টাতে আমরা এদিকে নজর দিই নাই বা দিতে চাইনি যে আক্রমণে আবার কোন বিপদের মধ্যে পড়ে যায়। কারণ চিত্র ঘটনাবলী দেখালে তো সেটা আসতে পারে। তো ওই দিক থেকে কিন্তু সংবাদপত্রের সংখ্যা কমেছে, আমাদের সংখ্যা কমেছে। তবে যদি আমাকে আপনার প্রিন্ট, অনলাইন, ডিজিটাল, ভিডিও মিলে বলেন যে আমাদের অবস্থা যথেষ্ট শক্তিশালী। আপনাকে একটু আগেই বললাম যে আমাদের পাঠক প্রিন্ট, অনলাইন মিলিয়ে পুরো সংখ্যার ৯৭% পাঠক প্রথম আলোর সঙ্গে যুক্ত আছে। তো মানে একটা পত্রিকা, ট্র্যাডিশনাল পত্রিকা, মানে সেটাকে টিকিয়ে রাখা এখন কতটা, মানে ব্যবসা করে টিকে থাকা কতটা কঠিন? এবং একই সঙ্গে ধরেন আপনার অনেকগুলো ভার্টিক্যাল এখন। প্রিন্ট, ডিজিটাল, তারপরে আপনি ইভেন্টও করেন। বড়, বড় আমি ইভেন্টের তো শুধু আমি যদি আরেকটু যে আজকে কথা হচ্ছিল এখানে, আমি আমি ২ টা ম্যাগাজিন করি, ভেরি হুম, সাকসেসফুল, লাভজনক। হুম, আমি রাউন্ড টেবল সেমিনার করি, ইত্যাদি আমরা আয় করি। আমরা ইভেন্ট করে আমরা আয় করি। তো আমরা এই ডাইভার্সিফাইটা কিন্তু বিগত ১৫ বছর যাবতই করছি। এত কিছু না জেনে বুঝেই। এটা আমাদের আগ্রহ থেকে, যে আমাদের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, যুক্ত করতে হবে, আনতে হবে, পাঠক বাড়াতে হবে, আয় করতে হবে। সেদিক থেকে কিন্তু আমরা এটা করছি। এখন কিন্তু ডিজিটালেও যে শুধু বিজ্ঞাপন না, আরও নানা ইভেন্ট আমরা ডিজিটাল বিজনেস আমরা করি। এমনকি ইভেন্ট আমরা ডিজিটাল বিজনেসে করি। তো এইসব করে, করে কিন্তু আমাদের প্রিন্ট কমছে, ডিজিটালও আয় করছে। প্রিন্ট, ডিজিটাল, অনলাইন, ভিডিও, ম্যাগাজিন, বই পাবলিকেশনস, হুম। পাবলিকেশন ও সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা বড় রকমের ডাইভার্সিফিকেশন আমাদের আছে। ভিন্নভাবে আমরা আয় করার চেষ্টা করছি। এটাই আল্টিমেটলি আমাদের ই-পেপার সাবস্ক্রিপশন মডেলে আছে। আমাদের পত্রিকা নিউজ বিক্রি করতে যাওয়ার দিকে আমাদের চেষ্টা আছে, করতে হবে। যদিও আমাদের দেশের এই পত্রিকা বিক্রি করে আয় করার পথটা খুব সহজ বলে মনে করি। ইন্ডিয়ান বন্ধুরাও বলেন, "কই আয় তো দেখি না, আয় তো দেখি না।" যখন টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এটা বলে, আনন্দবাজার মতো পত্রিকাটা বলে, তারা শুরু করেছে। হিন্দু এক্সপ্রেস, তারা চেষ্টা করেছে আমাদেরও এই পথে যেতে হবে। এটাই পথ। হুম, আর নতুনভাবে
নতুন নতুন চিন্তা, আয়ের পথ বের করা। না মানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে এখন নিউজ হয়ে গেছে ইনফ্লুয়েন্সার ভিত্তিক। যারা ইনফ্লুয়েন্সার তারা যে নিউজ দিচ্ছে সেগুলোতে মানুষ ঝুঁকছে। এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বেশি নে দেখি আমরা। কারণ আমরা দেখেছি যে অনেক ইনফ্লুয়েন্সাররা রাজনৈতিকভাবে খুব সক্রিয় বা তাদের কথা খুব শুনছে মানুষ, এরকম প্রভাব রাখছেন তারা। ওটা যেমন প্রভাব হয় তৈরি, আবার সে প্রভাবটা থাকেও না, হুম, চলেও যায়। ঘটনা যখন থাকে, ধরুন বিগত ২৪শে জুলাই আগস্ট আন্দোলনের পরে যে কয়েকজন বিশিষ্ট আলোচক বা বিদেশ থেকে প্রচার করতেন, সেই প্রভাবটা কিন্তু এখন তাদের নাই। তাদের প্রভাব কিন্তু সরাসরি আমাদের অফিস আক্রমণ করার পেছনে ছিল। হুম, তারা সরাসরি সে রাত্রে মানুষকে আহ্বান জানিয়েছে, বলেছে এখানে যাও, এখানে আক্রমণ করো, এখান থেকে ডেলি স্টারে যাও, ওখানে আক্রমণ করে ইত্যাদি করে। তো ওদের প্রভাবটা কিন্তু কমে আসছে। তাই হয়, সত্যর প্রভাব আর অসত্যের প্রচারের প্রভাব, শেষ বিচারে মানুষ সত্যটাই জানতে চায়, দেখতে চায়। হুম। না মানে আমি এইজন্য জিজ্ঞেস করছি, যেমন ফেক নিউজ আছে আপনাদের যে বিভিন্ন গণমাধ্যমের, আপনাদেরটা সহ, তাদের কোড কার্ড, বিভিন্ন রকমের কার্ড ছাপা হয় ওই পত্রিকার নাম দিয়ে বা ওই জায়গার নাম দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে তারা আসলে সেটা প্রকাশ করেনি। তো কিন্তু এই যে ফেক নিউজ, এইটা সামাল দেয়া, তারপর হচ্ছে এই ইনফ্লুয়েন্সারদের প্রভাব সামাল দেয়া, এগুলো সামাল দিয়ে একটা ট্র্যাডিশনাল মিডিয়া কিভাবে টিকে থাকবে? না, ওইটাই যে আমাদের যুদ্ধ বা যা লড়াই বলেন, যে আলোচনা আপনাদের সঙ্গে আজকে হলো। যেমন ধরুন ফ্যাক্ট, আমরা পারতপক্ষে কোনো ভুল তথ্য সংবাদপত্রে ছাপি না বলে মনে হয়। আমাদের অফিসে নিজস্ব ফ্যাক্ট চেকার আছে। তিনি ২৪ ঘন্টা ফলো করে, আরও একাধিক ব্যক্তি আছে তারা এটাকে ফলো করে। বাইরের ফ্যাক্ট চেকারদেরও আমরা সাহায্য নিই। তো এইটা তো সময়ের সাথে, পরিবর্তনের সাথে, ঘটনার সাথে আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, আমরা সে ধরনের ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারি নাই। আর তরুণদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। সেজন্য আমরা অতি সম্প্রতি ধরেন জেন জিদের জন্য একটা আলাদা ব্যক্তি নিয়োগ করেছে, যিনি একটা কিছু নতুন ওয়েবসাইট তৈরি করে এটার মধ্যে যাবে। আজকে ওনাদের সাথে যে কথা হলো, আপনাদের সাথে কথা হলো, কীভাবে জেন জিদের আরও আকৃষ্ট করা যায়, আলফা জেনারেশনকে আকৃষ্ট করার কথা আপনারা বললেন। নানা পথে আমাদের চেষ্টা করে যেতে হবে, নতুন নতুন পথে। কোথাও ছাড় দিয়ে বসে থাকলে আমাদের চলবে না। এটাই চ্যালেঞ্জ। সময়ের সাথে চলতে হবে, গতির সাথে চলতে হবে এবং নতুন নতুন পথ সন্ধান করতে হবে। আমার ডিজিটাল ফিউচার, ভিডিও ফিউচার, এটা হলো শেষ কথা। বলি দেখি এখন পর্যন্ত, আবার ১ বছর পরে কী হবে আমরা বলতে পারি না। কারণ শেষ বিচারে গুগল, ফেসবুক, ইউটিউব আমাদের অনেক কিছু নির্ধারণ করে। আয়তো তারা নিয়েই যাচ্ছে, হুম, হুম। কিন্তু গতিপথও তারা নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে। আমার একদম শেষ প্রশ্ন, একদম ছোট করে যদি বলেন যে এই ৯৮ থেকে ২৬, ২৮ বছর প্রথম আলো। এই ২৮ বছরে আপনার সবচেয়ে ২ টা ঘটনা যদি বলেন, সবচেয়ে যেই সময়টাতে, যেই ঘটনাটাতে আপনি সবচেয়ে বেশি মনে করেছেন যে আমি সফল, এবং যেই ঘটনাটাতে আপনি মনে করেছেন এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ? একটা সফলতা যদি আমি বলি, যে ২০২৪ মে, জুলাই, আগস্টের সময়টা যদি আমাকে বলে যে আমাদের সংবাদপত্রের জীবনে বা আমাদের প্রথম আলোর জীবনে এটা একটা কঠিন একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। তো সেটা বলব যে আমি বা আমরা, আমাদের সম্পাদকীয় টিম, আমাদের সিনিয়র টিম ম্যানেজমেন্ট, রাফলি আমরা ১৪ ঘন্টা অফিসে থাকতাম এবং প্রত্যেকটা সংবাদ আমরা এটা ঠিক করি যে কোনো ভুল তথ্য সংবাদ যেন যায়। সে সময় আমাদের রিপোর্টগুলি মৃতের সংখ্যা, মৃতের পরিচয়, তার বাড়ি, তার ঘটনা, কোথায়, কিভাবে, এবং কেউ কোনো চ্যালেঞ্জ করতে, এখনো কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেনি। আমরা প্রতিদিন এটা দিতাম। কতজন মারা গেল, কোথায় মারা গেল, কিভাবে মারা গেল। এটা একটা দিক ছিল। ঘটনাগুলি আমরা দিয়ে যেতাম এবং কোনো রকমের ভুল না হয় সেটা আমরা চেষ্টা করতাম। এবং এমন কোনো দিন যায়নি যে আমাকে বা আমার সিনিয়র বন্ধুদেরকে তথ্যমন্ত্রী ফোন করেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন নাই, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ফোন করেন নাই, বলেন নাই, অনুরোধ করেন নাই। কিন্তু আমি খালি বলে গেছি, "ভাই আমরা তো কোনো ভুল তথ্য দিচ্ছি কিনা সেটা আমাদেরকে বলেন। হুম, হুম। আর আপনারা এই কাজগুলি ভালো করছেন না। এটা আপনারা ভালো করছেন না।" কোনো মন্ত্রী কিন্তু বলতেন যে, "আমি বুঝতে পারি, আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, দেখতে পাচ্ছি এটা ভালো হচ্ছে না। আমাদের কিছু করার নাই।" হুম। একজন সব সিদ্ধান্ত নেয়। তো ওই সময়টাই আমি মনে করি যে আমাদের সাংবাদিকতা জীবনের প্রথম আলো সাংবাদিক শ্রেষ্ঠ সময়, এবং আমরা শ্রেষ্ঠ কাগজ, ভালো কাগজ, সর্বোত্তম কাগজ করেছি এবং মানুষ আমাদের কাগজের প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা অপেক্ষা করেছেন।
এবং যারা ছাত্র আন্দোলন যুবক যারা ছিলেন তারা পরেও বলেছেন আমরা কিন্তু আপনাদের কাগজটাকে নিতাম, বিশ্বাস করতাম, এখান থেকে আমরা সব খবর পেতাম। এটা বলি যে আমাদের একটা সবচেয়ে ভালো একটা সময় আমাদের মধ্যে গেল, যেটা আমরা পেরিয়ে একটা নতুন জায়গা থেকে পৌঁছালাম। আজকে যে এখন আমাদের স্বাধীন সাংবাদিকতার কথা বলি বা চেষ্টা করে যাচ্ছি, সেখানে এই অবস্থানটা, এই সময়টা আমাদের জন্য একটা কঠিন সময়। কঠিন আবার সে আবার ফিরে যায় ২০২৪ মার্চ, এপ্রিল। 'প্রথম আলো' থাকবে কিনা? আমি সম্পাদক থাকবে কিনা? সো সবচেয়ে ভালো সময়, সবচেয়ে কঠিন সময় ইস মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মানে অনেকক্ষণ সময় দিলেন এবং আপনার মূল্যবান অনেক কিছু আপনাকে আমাদেরকে বললেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি বহুদিন সাক্ষাৎকার দিইনি, এটা একটা দিলাম। ভালো, আপনারা ভালো থাকেন। দর্শক সবাইকে শুভেচ্ছা। জি, শুভেচ্ছা। দর্শকরা সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের এই সাক্ষাৎকার দেখার জন্য এবং আপনারা জানেন ডয়েচে ভেলে নানান বিষয় নিয়ে আপনাদের সামনে আসে, নানান বিশেষ, বিশেষ সাক্ষাৎকার নিয়ে আসে। আমাদের সঙ্গে থাকুন। ভবিষ্যতে আমরা আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।